হঠাৎ করে এখানে দাঁড়িয়ে পড়লি যে? ওই দেখ ভোলা, ওখানে একটা আশফলের গাছে কত আশফল ফুটে আছে। আমার না দেখেই খুব লোভ লাগছে। নন্দী দাদা, তুমি কি গো, আশফলও তোমার খেতে ভালো লাগে? আমার তো সব খাবার জিনিসই খেতে খুব ভালো লাগে। এই নে নন্দী, এই ফলগুলো খা, তাহলে দেখবি তোর খিদেটাও অনেকটা মরে গেছে আর মুখের স্বাদটাও একেবারে বদলে গেছে। এগুলো কি? আমি জানি না, মহেশ আমাকে বললো এই ফলগুলো নাকি খুব ভালো খেতে। তাই? তাহলে তো খেয়ে দেখতেই হয়। থু, থু, থু। শিবু, তুই আমাকে এইসব কি খাওয়ালি? ইস, মুখটা একেবারে তিতকুটে হয়ে গেল। ওগুলো তো নিম ফল। আমি আসলে সকাল থেকে জিভে কোনো স্বাদ পাচ্ছিলাম না, তাই ভাবলাম কটা নিম পাতা চিবিয়ে খাই। সেজন্যই নিম পাতা পেরে খেতে গিয়ে ওই ফলগুলো পেলাম আর শিবুর হাতে দিয়ে বললাম তোকে দিতে। কি? তুই আমাকে নিম ফল খাওয়ালি? নেহাত তুই বলদ, তাই তোকে আমি কিছু বলছি না। তাই নাকি? ভোলা রে, তোর এই মহেশ আমাকে মেরে ফেলতে চায়। দেখ, একটু আগে নিম ফল খাওয়ালো, এখন আবার এই জঙ্গলের মাটি খাওয়াচ্ছে। এখন আমার মুখ চোখ সব ধুতে হবে। আরে নন্দী, ওদিকে কোথায় যাচ্ছিস? মুখ ধুতে। আমি চোখে ভালো করে কিছু দেখতে পাচ্ছি না। নন্দী, নন্দী পড়ে গেছে, তাড়াতাড়ি চল। এই কুয়োতে তো জলই নেই, আর নিচে যদি মাটি হবে তাহলে নন্দী দাদা পড়লে তো কুয়োর ভেতরেই থাকার কথা। কিন্তু কই, নন্দী দাদা তো নেই, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কি, আমরা দেখলাম তো নন্দী এই কুয়োর মধ্যেই পড়লো। তাহলে নন্দী এই কুয়োর মধ্যে থেকে কোথায় গেল? তা জানতে হলে আমাদের ওই কুয়োর মধ্যে নেমেই জানতে হবে শিবু, কারণ নন্দী যে ওই কুয়োর মধ্যেই পড়েছে এই বিষয় নিয়ে তো আমাদের কারোরই কোনো সন্দেহ নেই, তাই না? তাহলে আমরা দেরি কেন করছি বলে দাদা? নন্দী দাদার এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমায় কিন্তু খুব ভাবাচ্ছে। আমার এবার সত্যি খুব ভয় লাগছে। দাঁড়াও ভোলা, দাঁড়াও, আমার কথা শোনো। এ কি বন্ধু, তুমি তুমি এখানে এই জঙ্গলে এখন কি করছো? তুমি এখনো ওই বাঘছাল পরেই আছো, গায়ে সেই ছাই বর্ষ মেখেই আছো? বন্ধু, তুমি কি সারাক্ষণ এই মহাদেব সেজেই ঘুরে বেড়াও? যার অন্তরেই মহাদেব, সে কি আর অন্য কোনো পোশাকে ঘুরতে পারে গো? যাক সে কথা। ভোলা, এইভাবে তোমরা ওই কুয়োয় নেমো না, এতে তোমাদের বিপদ হতে পারে। আমাদের কিচ্ছু করার নেই বন্ধু, নন্দী এই কুয়োয় পড়ে গেছে। আমরা সবাই তাকে নিজের চোখে এই কুয়োয় পড়তে দেখেছি, কিন্তু তারপরেই ও যে কোথায় হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। সে কি, নন্দী ওই কুয়োয়? তার মানে এতক্ষণে তো ও নিশ্চয়ই পাতালপুরে পৌঁছেও গেছে। পাতালপুরি? এই কুয়োর ভেতর দিয়ে কি তবে পাতালে যাওয়া যায়? হ্যাঁ বকুল, এই কুয়োই হচ্ছে পাতালপুরি যাওয়ার মায়াবী দরজা। আর পাতালপুরি এক ভয়ঙ্কর স্থান। সেখানে কার বাস জানো? কার বন্ধু? দেবী কংসাবতীর। সেই পাতালের অধীশ্বরী। সেই তো এই মায়া কুয়ো দরজার মাধ্যমে এই জগৎ থেকে তার যাকে পছন্দ তাকে ওই পাতালপুরিতে নিয়ে যায়। কংসাবতী? সে কে? তুই দেখছি আজকাল সবই ভুলে যাচ্ছিস শিবু। ওরে, কংসাবতী হলো ভীমানির আরাধ্যা দেবী। তার সাধনা করেই তো ভীমানি এত শক্তিশালী হয়েছে। তার মানে তো ওখানে ভীমানিও থাকতে
পারে? থাকতেই পারে, তাই তো তোমাদের বলছি এখনই ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিও না। আমাদের কিচ্ছুটি করার নেই বন্ধু। নন্দী যখন ওখানে, তখন তাকে রক্ষা করতে বা উদ্ধার করতে আমাদের তো সেই পাতালপুরিতে যেতেই হবে। না বোঝো ঠেলা, একে রামের রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর। ওই পাতালপুরিতে ভীমানি কংসাবতী দুজনেই আছে। বলছি তো থাকতেই পারে, কিন্তু পাতালপুরিতে এছাড়াও প্রতি পদে পদে রয়েছে বিপদ। কত কিছু সামলাবে তোমরা। তাহলে এখন কি করব আমরা? আমাদের তো ওখানে যেতেই হবে। যাবে, নিশ্চয়ই যাবে, তবে একটু অপেক্ষা করো। এই জলের পাত্রটা সবসময় তোমার সঙ্গে রাখবে বলা, আর যখনই দেখবে এমন কোনো বিপদে পড়েছো যে তুমি নিজে বা তোমার সঙ্গীরা কেউ বিপদে পড়ছে, তাদের উদ্ধার করার আর কোনো উপায় নেই, তখনই তুমি এই পাত্রের জল নিজের ওপর বা তোমার সঙ্গীদের ওপর ছিটিয়ে দেবে। কিন্তু এই জল ছিটলে কি হবে? এই জল ধরাধামের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার জল। আমি গঙ্গোত্রী থেকে এই জল এনেছি। এই জল একাধারে তোমাদের বিপদের সময় তোমাদের অদৃশ্য করে দেবে, তেমনি এই জল ওই কংসাবতীর গায়ে ছিটলেই ও ভস্ম হয়ে যাবে। পালাতে বাধ্য হবে সেই স্থান ছেড়ে, এই কথাটা মনে করে রাখো। এছাড়া কিন্তু পাতালপুরিতে কংসাবতীকে হারাবার আর কোনো রাস্তা নেই। বেশ বন্ধু, তুমি যখন বললে আমি তখন তাই করব। এখন তবে যাই। হে কি! আমরা কোথায় যাচ্ছি? কি সাংঘাতিক জায়গা গো ভোলা দাদা, জায়গাটা দেখেই তো ভয় লাগছে। চারিদিকে কিরকম একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে দেখেছিস? কেমন যেন পচা পচা গন্ধটা। পাতালে কারা থাকে জানিস? সব পাপি তাপি লোকেরা। তারা যেখানে থাকবে সেখানে পচা গন্ধ ছড়াবে না তো কি গোলাপের সুবাস ছড়াবে? নে চল, এবার এগিয়ে চল দেখি। দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না মহেশ। এখানে সামনে এগিয়ে কি বিপদ আছে তা তো আমরা নিজেরাও জানি না। এখানে আবার বিপদ কি? সামনে দেখ, একেবারে ফাঁকা রাস্তা। চল তো, এত ভয় পেলে চলবে না। দেখলি, আমি তোকে আগেই বলেছিলাম এত তাড়াহুড়ো করিস না। কিন্তু ভোলা দাদা, আমরা এই তলোয়ারগুলো পেরিয়ে যাব কি করে? আমিও তো তাই ভাবছি। এই রশ্মি তলোয়ার এগুলো সামনে দিয়ে আমরা এগিয়ে যাব কি করে? পেয়ে গেছি। আমি যেমন যাব তোরা ঠিক তেমন তেমন আসবি। আর মনে রাখিস, আমার যাওয়ার সঙ্গে সঙ্গেই তোদেরকেও এক একটা তলোয়ার পেরিয়ে আমার কাছে আসতে হবে। বেশি সময় নেওয়া যাবে না। এবার এটা আমরা পার করব কি করে ভোলা? এ তো আকারে অনেক বড়। এবার আমাদেরকে আমাদের বন্ধুর দেওয়া সেই জল ব্যবহার করতে হবে।
একটা বিপদ তাহলে কাটলো। এবার আর সময় নষ্ট নয়, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওরা নন্দীকে কোথায় রেখেছে সেটা জানতে হবে। একদম কোনো কথা না বকুল, আমাদের আগে আশপাশটা বুঝতে হবে, কোনো প্রহরী আছে কিনা সেটা দেখতে হবে। দেখলি, আমি বলেছিলাম না এখানে নিশ্চয়ই কোনো বিপদ আছে। এই ভোলা, এই শেয়ালগুলো যা দামড়া দামড়া আর দাঁতগুলো যেরকম বড় আর ধারালো, আমরা ওদের সরিয়ে নন্দীকে ওখান থেকে বার করব কি করে? দাঁড়া, আমাকে ভাবতে দে। পেয়ে গেছি। শোন, সবাই মিলে একসাথে গেলে হবে না, তোরা পেছন দিয়ে মহেশকে নিয়ে গিয়ে তালাটা ভেঙে নন্দীকে আগে উদ্ধার কর, তারপর দেখছি। আমি তোদের এতটুকু ভয় পাই না, ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়াই করবি, আয়। বকুল, শিবু, মহেশ, তোরা এসেছিস? আমাকে এখান থেকে বার করে নিয়ে চল তাড়াতাড়ি। সেজন্যই তো আমরা এখানে এসেছি গো নন্দী দাদা, তুমি চিন্তা করো না। আমরা যখন একবার এখানে এসে গেছি, তোমাকে এখান থেকে উদ্ধার না করে আমরা কোথাও যাব না। কিন্তু তোরা সবাই আছিস, ভোলাকে তো দেখছি না। আর এখানে নয়, আমাদের এবার ফিরে যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি? ওরে বাবা, এ আবার কি জায়গা? এখানে চারিদিক কি অন্ধকার। তাই তো দেখছি, এখানে তো আশেপাশেও কিচ্ছু দেখা যাচ্ছে না। ভোলা, ওই দেখ, ওখানে কি একটা জ্বলছে। সাবাস ভোলা, সাবাস। আমি তো ভাবতেও পারিনি তুই এত সহজে আমার হাতে ধরা দিবি। তোর প্রতি আমার নজর অনেক দিন ধরে। আমার শিষ্য ওই ভীমানি তোর রাজ্য দখল করার জন্য প্রাণপাত করেছে, কিন্তু তোর জন্য পারছে না। তবে তুই ভীমানির শক্তির সঙ্গে লড়াই করতে পারলেও আমার সঙ্গে পারবি না, কারণ আমি দেবী কংসাবতী, অশুভ শক্তির দেবী আমি। আমার সামনে তোর শক্তি নস্যি। নিজেকে সর্বশক্তিমান ভাবা আপনার ভুল ধারণা, দেবী।
এই জগতে সব থেকে বেশি শক্তিমান একমাত্র আমার ভোলানাথ। তার চেয়ে বড় শক্তিশালী প্রাণী বা জীব এই জগতে আর কেউ নেই। জানি তোদের মতো শুভ শক্তির ধারকেরা যুগ যুগ ধরে এই মিথ্যে কথাই বলে এসেছে সর্বত্র, কিন্তু আজ আমি প্রমাণ করে দেব অশুভ ক্ষমতা কত। তোকে আর তোর বন্ধুদের মারার সাথে সাথে আমি প্রমাণ করে দেব অশুভ শক্তির জয় একদিন না একদিন নিশ্চিত হবেই। আমার মৃত্যু তেমন বড় কিছু নয় দেবী। যুগ যুগ ধরে খারাপের পাল্লা যখনই ভারী হয়ে এসেছে, অশুভ আর শুভর দাড়ি পাল্লায় যখনই অশুভ মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই তাকে দমন করতে এসেছে আমার ভোলানাথ। আমি মরলেও ক্ষতি নেই, কিন্তু আমার ভোলানাথের হাত থেকে আপনিও রক্ষা পাবেন না। তাই নাকি? দেখা যাক তবে। হ্যাঁ, আমি এদেরকে মারতে পারছি না কেন? আমার গায়ে তো শক্তি আছে, তাও আমি এদের ছুঁতে পারছি না কেন? পারবি না, কারণ এই অগ্নিকুমিরা আমার দেবী কংসাবতীর শক্তি দিয়ে তৈরি, যা তোর কাছে থাকা শক্তির থেকে অনেক বেশি ক্ষমতাবান। হ্যাঁ, এ কি? তাহলে কোথায় অদৃশ্য হয়ে গেল ওরা? বলেছিলাম না দেবী কংসাবতী, অশুভ যতই ক্ষমতাবান হোক না কেন, শুভর সামনে তাকে মাথা নত করতেই হবে। আজ ঠিক তেমনই আপনাকেও এই পাতালপুরি ছেড়ে বিদায় নিতে হবে। আজকের পর আপনি আর কোনো দিনও এই পাতালপুরিতে প্রবেশ করতে পারবেন না। কে কে আটকাবে আমায়? কে? আমি আমি আর আমার ভোলানাথ। না না, এ কি ছেটালি তুই আমার ওপর? আমার শরীর এইভাবে জ্বলে যাচ্ছে কেন? আমি কিছুতেই নিজেকে এই জ্বালার হাত থেকে মুক্ত করতে পারছি না। কেন কেন এসব কি হচ্ছে? আপনার এখান থেকে যাওয়ার সময় এসে গেছে দেবী, আর যে কোনো উপায় নেই। না, চল এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? মহেশ, তুই আমাদের সবাইকে নিয়ে চল। ওই জন্যই তো বলে ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় ভোলানাথের জয়। শোন, আজ আমাদের গ্রামের এক বিশেষ পরব আছে। বৈশাখী পূর্ণিমার দিন প্রতি বছর আমাদের গ্রামের যে শিব মন্দির, সেই শিব মন্দিরে বাবা ভোলানাথের মাথায় দুধ যে ঢালা হয় তা তো তোরা জানিস নিশ্চয়ই। সে কেন জানবো না? আমার বাড়িতেও তো আমার মা এই দিনে বাবার মাথায় কাঁচা খাঁটি দুধ ঢালে পণ্ডিত মশাই। হ্যাঁ, তোর মা তোদের বাড়ির শিবের মাথায় ঢালে, আর গ্রামের সব মেয়ে বউরা এসে দুধ ঢালে এই ভোলানাথের মন্দিরে। কিন্তু প্রতি বছরের সঙ্গে এই বছরের নিয়মে একটু পরিবর্তন করেছে রাজামশাই। পরিবর্তন? তবে কি এবার দুধের বদলে অন্য কিছু ঢালা হবে পণ্ডিত মশাই? না রে বাবা না, দুধই ঢালা হবে। তবে প্রতি বছর মেয়েরা যেমন অশুদ্ধ কাঁচা দুধ সোজাসুজি বাবার মাথায় ঢালে, এবার তাদেরকে সেই দুধ শুদ্ধ করিয়ে তারপর বাবার মাথায় ঢালতে হবে। রাজপুরোহিত আমাদের সেই রকম বিধানই দিয়েছেন। কেন রাজপুরোহিত মশাই হঠাৎ এরকম বিধান কেন দিলেন? অত খুঁজে তোমার কি দরকার বাপু?
রাজপুরোহিত মশাই রাজ্যের মঙ্গলের কথা ভেবেই তবেই না হয় এই বিধান দেবেন। তাই বেশি কথা না বলে আগে কাজের কথাটা শোন। আমাদের সবাইকে এই জমিতে একটা বড় গর্ত করতে হবে, যাতে আমাদের গ্রামের সব মা বোনেরা এসে সেই গর্তে দুধ ঢালতে পারেন। তারপর রাজপুরোহিত মশাই এই দুধ শুদ্ধ করবেন। তারপর এখান থেকে মা বোনেরা আবার দুধ পাত্রে নিয়ে বাবার মাথায় ঢালবেন। বুঝেছি, তার মানে এখানে আমাদের একটা দুধ পুকুর বানাতে হবে। শুধু দেখিস গর্তটা যেন একটু গভীর হয়, যাতে সব দুধ তাতে ঢালা যায়। তোরা কাজ শুরু কর, আমি রাজপুরোহিত মশাইয়ের সাথে কথা বলে আসছি। এই বিলাস, যাচ্ছিস কোথায়? তুই কি এখন এত বড় গর্ত খুঁড়তে বসবি নাকি? ওই ভোলা নন্দীদের ওসব করতে দে, আমরা পেছনে যাই চল। গাছের আড়ালে শিবু যা মাটি তুলবে আমরা তা আবার গর্তে ফেলে দেব। এই করতে করতে অধৈর্য হয়ে পড়লে আমরা দুজনে সেই মাটি তোলায় হাত লাগিয়ে গোটা কাজটা আমরা করেছি বলে দেখিয়ে দেব। আরে আমার সঙ্গে থাকলে এইভাবেই কম পরিশ্রমে বেশি বেশি ফল পাবি, বুঝলি? চল আমরা যাই। ওই যে ওখানে শিবু যেখানে গর্ত খুঁড়ছে তার পেছনে গিয়েই লুকোই। এইসব আমার সঙ্গে কি হচ্ছে? আমি সেই কখন থেকে মাটি তুলছি, অথচ মাটি তোলা শেষই হচ্ছে না। গর্তে মাটি ভরেই থাকছে। এইভাবে চললে আমি গর্ত করা শেষ করব কখন? ওদিকে ভোলাদের তো গর্ত করা প্রায় শেষ। কি রে শিবু, তুই সব মাটি কি নিজের গায়েই মাখছিস নাকি? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। তোর আশেপাশে তো মাটি তোলা দেখছি না, তার মানে সব তুই গায়েই মাখছিস। তোরা ইয়ার্কি মারছিস, আর আমি সেই কখন থেকে মাটি তুলেই যাচ্ছি, কিন্তু শেষই হচ্ছে না। সে কি কথা? যতটা তুমি গর্ত খুঁড়বে ততটাই তো মাটি উঠবে, তাই না? সেই কখন থেকে গর্ত খুঁড়ছি, হাত পা ব্যথা হয়ে গেল শাবল চালিয়ে চালিয়ে, কিন্তু যতই মাটি তুলি গর্তের মাটি কমেই না। এ আবার কি আজব কথা? আমার মনে হয় তুমি ঠিক করে মাটিটাই তুলতে পারছো না শিবু দাদা। আমি মাটি তুলতে পারছি না, এই দেখ। গেলাম রে, পড়ে গেলাম। ওরে ভোলা, বাঁচা রে। দেখলি তো আমি যা মাটি তুলছি তা আপনা থেকেই গর্তে ফিরে আসছে। এইসব কি ভুতুরে কাণ্ড ঘটছে আমার সাথে? ভুতুরে কাণ্ডই বটে, কিন্তু এই কাণ্ড তো নিজে নিজে ঘটতে পারে না। চল তো নন্দী, একটু তদন্ত করে দেখি। কি নট, বিলাস, তোরা এই গাছের আড়ালে কি করছিস? আমরা কই কিছু না তো। আসলে এতক্ষণ গর্ত খুঁড়ে খুঁড়ে হাঁপিয়ে গেছি তো, তাই ভাবলাম এখানে একটু জিরিয়ে নি। তোরা আবার গর্ত খুঁড়লি, কখন যে জিরোবি? কি বলছিস ভাই? এই এত বড় গর্তটা অর্ধেক তো আমরা দুজনেই খুঁড়লাম। বুঝেছি, তার মানে তোরাই এখান থেকে শিবুর সব তোলা মাটি ওর খোঁড়া গর্তে পাঠাচ্ছিলি, তাই তো? দেখ ভোলা, এসব বাজে বদনাম কিন্তু আমাদের নামে দিবি না। তোমরা যদি গর্তই খুঁড়বে তাহলে তোমাদের গা হাত পা তো পরিষ্কার থাকে কি করে? দাঁড়া, তোদের ব্যবস্থা আমি নয়, করবে আমার মহেশ। মহেশ, মহেশ, এই দুটোকে তোর শিঙে তুলে
তুর্কি নাচন নাচাতে নাচাতে এত দূরে ছেড়ে দিয়ায় যাতে এরা আর এই অঞ্চলের আশেপাশে ঘেঁষার সাহস না পায়। এই না ভোলা, এটা কিন্তু ঠিক হবে না। সারাক্ষণ খালি কুবুদ্ধি যাদের মাথায় ঘোরে তাদের এমনটাই হওয়া উচিত। যা তো মহেশ, ভোলা দাদা যা বললো তাই করবে। আরে তোদের তো দেখছি পুকুর কাটা হয়ে গেছে, এর মধ্যে তোরা সব করে ফেললি। হ্যাঁ পণ্ডিত মশাই, সবাই মিলে হাত লাগালো আর তাতেই। বাহ বাহ, খুব ভালো কাজ হয়েছে। যাক, আজ তাহলে তোদের ছুটি। সন্ধেবেলা সবাই একেবারে সেজে গুজে মন্দিরে আসিস ভোলানাথের পুজোয়। ভোলা দাদা, ওই দেখো ষাঁড়। ষাঁড় তো কি হয়েছে, সে তো ভালো জিনিস। না রে নন্দী, ষাঁড় ভালো হলেও সেই ষাঁড়ের উদ্দেশ্য আমার মোটেই ভালো ঠেকছে না। ঠিক বলেছিস শিবু, এ তো শিং বাগিয়ে ওই মাটির স্তূপের দিকে এগিয়ে যাচ্ছে। ওই মাটির স্তূপ যদি আবার গর্তে পড়ে যায় তাহলে তো আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। মহেশ, মহেশ গেল কোথায়? মহেশ, এই মহেশ! মহেশ, ওই দেখ, ওই ষাঁড়টা এই মাটির স্তূপ আমাদের খোঁড়া গর্তে ফেলে সবটা নষ্ট করতে চাইছে। তুই তাড়াতাড়ি ওকে আটকাতো। হে কি রে মহেশ, তোকে যে বললাম ওকে আটকাতে। পাগল নাকি? ওর চোখ মুখ দেখেছিস? ও যে গতিতে ছুটে আসছে, ধাক্কা লাগলে গুতনো তো দূর, আমার শিং দুটোই বেঁকে যাবে। আমি পারবো না। এ কি রে, এখন কি হবে গো ভোলা দাদা? ও তো মাটির স্তূপ ফেলতেই যাচ্ছে। আমি কিচ্ছু জানি না, আমাকে তো গুরুদেব ষাঁড় করে পাঠিয়েছে। আমাকে ছেড়ে দে ভাই ভোলা। কখনো না, তুই আর তোর প্রভু মিলে আবার আমাদের এত কষ্ট করে খোঁড়া গর্ত বুঝিয়ে দিতে চেয়েছিলি। একে একদম ছাড়বি না ভোলা। আবার আমি ফেসে গেলাম রে গুরুদেব। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। এ ভোলা, তুই আমাকে তোদের খেলার বল পেয়েছিস নাকি? মাটিতে পড়তে পর্যন্ত দিচ্ছিস না। একেবারেই তাই, তোকে এইভাবেই মারবো আজ। ওরে বাবা রে, মরে গেলাম রে। এইভাবে কেউ একটা নিরীহ খোকসকে মারে? ও কোমর, পিঠ, পেছন সব ব্যথায় টিটিয়ে গেছে একেবারে। গুরুদেব দেখুন, আপনার কথায় ষাঁড় সেজে গিয়ে কি হালটাই না আমার হয়েছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোর মতো একটা অকম্যে ঠেকি অপদার্থ অপগণ্ডের এমনই হওয়া উচিত। সামান্য একটা মাটির স্তূপ পর্যন্ত ফেলে আসতে পারলি না। হ্যাঁ, আমি কি করব? ওই ভোলাই তো আমাকে মাটির স্তূপ পর্যন্ত পৌঁছতে দিল না। হতভাগা, তোকে অত হম্বিতম্বি করে রাগ দেখিয়ে ফুসতে ফুসতে ওদের সামনে দিয়ে কে যেতে বলেছিল? হ্যাঁ, চুপি চুপি গিয়ে মাটির স্তূপটায় ধাক্কা মারতে পারলি না তুই? আপনি তো আমায় বললেন শরীরে যত শক্তি আছে তাই দিয়ে ওই মাটির স্তূপে গিয়ে মারতে।
জোরে মাটির স্তূপে ধাক্কা মারতে বলেছিলাম, তার আগে এই জোর খাটিয়ে সারা কৈলাসপুরকে জানাতে বলিনি। একটা কাজও হবে না তোকে দিয়ে। এবার যা করার মনে হচ্ছে আমাকেই করতে হবে। আবার আপনি কি করবেন? এ কি গুরুদেব, আপনি শেষে পাতিলেবুর দোকানদারকে ধরে আনলেন কেন? এ তো বাজারে গিয়ে পাতিলেবুগুলো বিক্রি করার কথা। দেখুন, গলায় মাথায় কোমরে কেমন লেবু ঝুলিয়ে রেখেছে। ইস, এ পাতিলেবুর দোকানদার নয়, এ আমার নতুন সৃষ্টি, চোনাসুর। সব কিছুতেই চোনা ফেলে সেই জিনিস একেবারে নষ্ট করতে ওস্তাদ। আজ ওই ভোলে বাবার মাথায় দুধ ঢালার আগেই সেই দুধে চোনা ফেলে সেই দুধ একেবারে নষ্ট করবে আমার এই চোনাসুর। যাও চোনাসুর, যাও কৈলাসপুরে যাও, দুধে চোনা ফেলে ওদের ব্রত পালনে ভাঙচি দাও ভরপুর। কি বাজে টক গন্ধ, বিচ্ছিরি খেতে। এই বকুল, পণ্ডিত মশাই যে বললেন এখানে দুধ ঢালা হবে, রাজপুরোহিত মশাই এখানে গঙ্গা জল ঢালছেন কেন? জানিস না, ভোলেনাথের কাছে যাই যায় তা মা গঙ্গাকে ছুঁয়েই যেতে হয়, কারণ বাবার মাথায় যে স্বয়ং দেবী গঙ্গার বাস। আর সেই কারণেই ভোলানাথের মাথায় গঙ্গা জল ঢালা হয় সবার আগে, বুঝলে? কিন্তু আমাদের মা কাকিমারা তো এক ঘটি করে দুধ এনেছে, এর জন্য এত বড় গর্ত কি হবে? রাজপুরোহিত মশাইয়ের পুজো সম্পন্ন হয়েছে। এবার আপনারা নিজেদের আনা দুধ ওইখানে ঢালুন, তারপর উনি তা শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করবেন। হে কি, আমার দুধ কাটলো কি করে? এ দুধ তো আমি জালও দেইনি। তাহলে অত চিন্তা করবেন না, দুধ তো অনেক কারণেই কাটতে পারে। অন্যদের দেখি কি হয়। এ কি হচ্ছে? সব দুধ এরকম ভাবে কেটে যাচ্ছে কেন? আমার কিন্তু একেবারেই ব্যাপারটা ভালো ঠেকছে না পণ্ডিত মশাই। ভোলা দাদাকে খবর দেওয়া দরকার। শিবু দাদা, তুমি গিয়ে ভোলা দাদাকে ডেকে আনো। তাই যা শিবু, আর আপনারা এবার সবাই একসঙ্গে দুধ ঢালুন। এসব কি হচ্ছে? গ্রামের ভোলানাথের নামে আনা দুধ এইভাবে কেটে যাচ্ছে কেন? তবে কি ভোলানাথ আমাদের উপরে রুষ্ট হয়েছেন? না মা, আমার ভোলানাথ এত নিষ্ঠুর নয় যে মা কাকিমাদের নিষ্ঠার ব্রতকে পণ্ড করবেন। এ নিশ্চয়ই অন্য কারোর কাজ। এ কি, এখানে এই কাটা পচা লেবুগুলো এলো কি করে? তাই তো, এগুলো তো এখানে আসার কথা না। পচা পাতি লেবু, তাও আবার কাটা, এখানে কে ফেললো? মা, আমাকে দুধের ঘটিটা দাও তো। দুধ ভোলানাথের কারণে নয় মা, কাটছে ওর জন্য। এবার ওর মজা আমি দেখাচ্ছি।
ভোলা, মহেশ, আমার ভোলানাথের মাথায় ঢালা দুধ, যে দুধ তুই নষ্ট করতে চেয়েছিলি, সেই দুধের জ্বালাতেই তোকে জ্বলে পুড়ে শেষ হতে হবে চোনাসুর। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতাম প্রভু, এই ভোলা প্রতিবারের মতো এবারেও আপনার পরিকল্পনায় জল ঢেলেই ছাড়বে, আর হলো তাই। চুপ কর বেল্লেক, বেটা বেয়াদব খোকস, আজ তোর নিস্তার নেই। এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে ওই ভোলার জয়গান গায়। আমি থাকতে কাজ আমি কিছুতেই হতে দেব না। আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়ব না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে। যদি আমি ঠিক এইভাবেই ভোলাকে প্রতি পদে পদে বিপদে ফেলতে থাকবো, একবার না একবার তো ভোলাকে পরাস্ত হতেই হবে। আর আমি সেই দিনের অপেক্ষাতেই আছি। আমার স্থির বিশ্বাস সেই দিন আর বেশি দূরে নেই ভোলা। আমার হাত থেকে তুই সেদিন আর নিস্তার পাবি না, কিছুতেই না।